গল্পের শুরুতেই আমরা জ্যাক হবসন নামের একটা লোককে দেখতে পাই। সে হোটেলের একটা রুমে শুয়ে আছে। এই মাত্রই সে ঘুম থেকে উঠেছে। সে ঘুম থেকে উঠে রেডিওটা অন করলে সেখানে অন্য কোনো রেডিও চ্যানেল খুঁজে পায় না। তারপর সে হোটেলের রিসিপশনে কল করে, কিন্তু কেউই তার ফোনটা রিসিভ করে না। এরপরই জ্যাক একটা গাড়ি নিয়ে পেট্রোল স্টেশনে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে স্টেশন দেখাশোনা করার মতো সেখানে কেউ নেই। তাই সে ওই বিল্ডিংটার সব জায়গায় চেক করে, কিন্তু সেখানে সে কোনো মানুষকেই খুঁজে পায় না। তার উপর আবার সে সেখানে গিয়ে দেখতে পায় রান্নাঘরে একটা ইলেকট্রিক জগ হিটে দেওয়া, আবার ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে আটকানো। সে প্রথমে মনে করে যে এখানে কেউ আছে, কিন্তু তার ধারণা একেবারেই ভুল। তো এরপর জ্যাক সেখান থেকে বের হয়ে ফাঁকা রাস্তায় জোরে জোরে হর্ন বাজিয়ে গাড়ি চালাতে শুরু করে। তার মনে হয় কেউ আশেপাশে থাকলে হয়তো হর্নের শব্দে বের হয়ে আসবে, কিন্তু বারবার হর্ন বাজানোর পরেও সেখানে কেউই আসে না। এরপর সে তার গাড়িটা একটা বাসার সামনে দাঁড় করায়। তারপর সে ওই বাসার দরজাটা ভেঙে ফেলে। এই বাসার ভেতরেও একটা মানুষও নেই, কিন্তু আশেপাশের সবকিছু দেখে মনে হয় যে এখানকার সব লোক যেন অদৃশ্য হয়ে গিয়েছে। তারপর সে আবারও গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। যখন জ্যাক গাড়ি চালাচ্ছিল তখন গাড়িটা হঠাৎ একটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করতে যায়। সে তার গাড়িটা থামায়। সেই ট্রাকে গিয়ে সে ট্রাকের ফোন থেকে কোথাও একটা কল করে, কিন্তু এবারও তার কলটা কেউ রিসিভ করে না। কিন্তু সে সেখানে কিছু ফাঁকা গাড়ি ছাড়া আর কিছুই দেখতে পায় না। এরপর ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় যে একটা বিল্ডিং আগুনে পুড়ছে। তারপর সে লক্ষ্য করে যে আসলে সেখানে একটা যাত্রীবাহী প্লেন ক্রাশ করেছে, কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে একটা ডেড বডিও পড়ে নেই। তো জ্যাক আসলে একটা স্যাটেলাইট রিসার্চ সেন্টারে চাকরি করে, তাই সে ওখান থেকে সরাসরি তার অফিসেই চলে যায়। এই জায়গাটাও খুব নীরব এবং নিস্তব্ধ দেখাচ্ছিল। সে সেখানে কম্পিউটারের মাধ্যমে পৃথিবীর আরও একটা স্যাটেলাইট রিসার্চ সেন্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোথাও তার কাছ থেকে কোনো রেসপন্সই আসে না। এরপর সে একটা প্রিন্টার থেকে কিছু পেপারস বের করে। সে দেখে যে সেই পেপারে লেখা আছে প্রজেক্ট ফ্ল্যাশ লাইটের কাজ শুরু করুন। আর এটা দেখে সে দৌড়াতে দৌড়াতে তার অফিসের বেসমেন্টে চলে যায়। আর সে অন্য একটা কম্পিউটারে দেখতে পায় সেটার স্ক্রিনে লেখা উঠেছে অপারেশন ফ্ল্যাশ লাইট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপরেই জ্যাক তাদের অফিসের কন্ট্রোল রুমে চলে যায়। সেখানে গিয়ে সে তার অফিসের এক কলিগকে দেখতে পায়, যার নাম পেরিন। কিন্তু যখনই জ্যাক তার চেয়ারটা ধরে তার দিকে ঘোরায় তখন সে দেখতে পায় যে লোকটা মারা গিয়েছে। চেয়ারটা ঘোরানোর কারণে লোকটা একটা বাটনের ওপর গিয়ে পড়ে, আর তখনই সেখানে অ্যালার্ম বাজতে শুরু করে। আর সেখানে লেখা ওঠে যে রেডিয়েশনের সমস্যার কারণে খুব দ্রুত সব ল্যাবই বন্ধ হয়ে যাবে। তো এটা দেখে জ্যাক সেখান থেকে বের হওয়ার জন্য যখন লিফটের কাছে আসে তখন সে দেখতে পায় যে লিফটটাও ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। তো তখন হঠাৎ করেই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ওখান থেকে একটা সিলিন্ডার আর সেটাকে জ্বালানোর জন্য একটা বার্নার নেয়। এরপর সেই বার্নার দিয়ে সিলিন্ডারে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জ্যাক সেখানে একটা রেকর্ডিং মেশিন খুঁজে পায় এবং ওই রেকর্ডিং মেশিন থেকে একটা মানুষের কথা শোনা যাচ্ছে। সেখানে সে বলছে অপারেশন ফ্ল্যাশ লাইট সম্পর্কে যা ইনফরমেশন আছে সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর জ্যাক সেই রেকর্ডার মেশিনে নিজেই ভয়েস রেকর্ড করে। সে বলে যে তার মনে হয় এই পুরো পৃথিবীতে সে একাই বেঁচে আছে। সে তার কথাগুলো শেষ করার আগে সেখানে সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যায়, ফলে সেও ওই ল্যাব থেকে বের হয়ে আসতে পারে। তো এখান থেকে বের হয়ে সে একটা লোকাল রেডিও স্টেশনে ব্রডকাস্ট রুমে চলে আসে, আর সেখানে রেডিওর মাধ্যমে একটা মেসেজ পাঠায়। ওই মেসেজে জ্যাক তার নাম ঠিকানা বলে দেয়, আর সাথে বলে যে আমার এই কথাগুলো শুনছেন সে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করুন। তারপর জ্যাক সেখান থেকে বের হয়ে যায় এবং রাস্তায় একটা বড় বিলবোর্ডে তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে রাখে, যেন কেউ সেটা দেখে তার সঙ্গে যোগাযোগ করতে পারে। তো তারপর সে তার বাসায় গিয়ে ফোনের অপেক্ষা করতে থাকে, কিন্তু তার কাছে কোনো ফোনই আসে না। এরপরই আমরা দেখতে পাই জ্যাক পুলিশের একটা গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। সে মাইকের মাধ্যমে বিভিন্ন রকমের কথা বলতে শুরু করে, যেন কেউ শব্দ শুনে তার সামনে চলে আসে, কিন্তু দেখা যায় যে এরকম কিছুই ঘটে না। তো ওই দিন সন্ধ্যায় খুব বৃষ্টি হয়। তখন সে একটা স্যাক্সোফোন বাজাতে বাজাতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এভাবেই সে নানাভাবে চেষ্টা করে কারোর সঙ্গে যোগাযোগ করার, কিন্তু প্রতিবারের মতোই তার সব চেষ্টায় বৃথা যায়। তো এরপর সে নিজের বাড়িতে না গিয়ে অন্য একটা বাড়িতে ঢুকে পড়ে। সেই বাড়িতেই বসে বসে তার রেকর্ড করা কথাগুলো শুনতে শুরু করে। তখন সে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে আর তার বাড়িতে থাকবে না। যেহেতু কোথাও কেউ নেই আর সব বাড়ি ফাঁকা, তাই সে অন্য কোনো বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। তো এরপরে আমরা দেখতে পাই জ্যাক একটা খুব বড় বাড়িতে আরাম করে ঘুম থেকে উঠছে, আর সে তার নাস্তাতে ডিমের সাথে বেয়ারও খায়। সে ওখানে অনেক বিলাসবহুলভাবে একা একা বেশ ভালো সময় পার করতে শুরু করে। এরপর সে শপিং মলের ভেতরে গাড়ি নিয়ে চলে যায় আর অনেক জিনিসপত্র নেয়, তাও আবার বিনা পয়সাতে। তো তখন সেখানকার একটা টয় শপে একটা খেলনা ট্রেন চলতে দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। ঠিক তার কিছুক্ষণ পরে আমরা তাকে একটা সত্যিকারের ট্রেনের মধ্যেই দেখতে পাই, আর সে একাই সেটাকে চালাচ্ছিল। তো এরপর জ্যাককে আমরা পুল গেম খেলতে দেখি, আর সেখানে সে এমন ভাবে খেলছিল যেন মনে হচ্ছিল যে সে অন্য কারোর সঙ্গে খেলছে। তো এরপর খেলা শেষ করে আবারও সে যেখানে থাকে সেখানে চলে
চলে যায়। সে তার বেডরুমে গিয়ে একটা মেয়েদের ড্রেস পরে। তখন সে তার রুমে থাকা টিভিতে দেখে যে একটা লোক টিভিতে কোনো একটা বিষয়ে কথা বলছে। জ্যাক তখন কোনো কারণ ছাড়াই একটা বন্দুক দিয়ে গুলি করে টিভিটাকে ভেঙে ফেলে। আর তারপর একটা জায়গায় গিয়ে এমন ভাবে লুকিয়ে পড়ে যেন তাকে দেখে মনে হচ্ছিল কেউ তার পিছু করছে। তারপর সে একটা অডিও মেশিন নিয়ে আসে আর সেটাই চালিয়ে দেয়। তখন আবার তার মাথায় একটা উদ্ভট আইডিয়া আসে। সে পৃথিবীর বড় বড় লিডারদের পুতুল বাসার লনে নিয়ে এসে রাখে আর তারপর সে ব্যালকনিতে দাঁড়িয়ে এমন ভাবে অভিনয় করতে থাকে যে যেন তাকে দেখে মনে হয় সে পৃথিবীর একমাত্র নেতা। সেখানে দাঁড়িয়ে সে কথা বলতে বলতে কেঁদেই ফেলে। তো এরপর সে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে লাইটগুলো বন্ধ করে দেয়। তো পরের দিন সকালে আমরা জ্যাককে দেখতে পাই সে একটা বড় ফুটবল মাঠের মাঝখানে মেয়েদের পোশাক পরিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর সে একটা শটগান নিয়ে একটা চার্চে ঢুকে পড়ে এবং তাকে দেখে মনে হয় যে সে কাউকে খুঁজছে। এরপর সে শুলে চড়ানোর জন্য মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় আর তাকে ধমক দিয়ে বলে যদি সে সামনে না আসে তাহলে সে তার বাচ্চাকেই মেরে ফেলবে। আসলে এই কথাগুলো সে গডের উদ্দেশ্যেই বলছিল। কিছুক্ষণ পর সে মূর্তির গায়ে গুলি করে আর তারপর সে নিজেকে গড ভাবতে শুরু করে। এক কথায় সে অনেকটা পাগলের মতোই আচরণ করতে শুরু করে। এরপর সেখান থেকে বের হয়ে সে একটা বড় ট্রাকের সাহায্যে বিল্ডিং ভেঙে ফেলে, তাও আবার কোনো কারণ ছাড়াই। এমনকি একটা ছোট বাচ্চার গাড়ির উপরে ট্রাক চালিয়ে দেয়, যদিও গাড়িটাতে আবার কোনো বাচ্চা ছিল না। কিন্তু তখন সে ভাবে যে ওই গাড়িতে যদি কোনো বাচ্চা থাকতো তাহলে কি হতো। আর এই কথা মনে হওয়ার পরপরই তার নিজের কাছে নিজেকে অনেক খারাপ মানুষ মনে হতে শুরু করে। তাই সে নিজেকেই গুলি করার সিদ্ধান্ত নিয়ে নেয়, কিন্তু সেটা সে আলটিমেটলি করে না। এরপর যখন সে বাগানে ঘাস কাটার জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হয় তখন সে সেখানে অদ্ভুতভাবে কারো শব্দ শুনতে পায়, কিন্তু এটা ছিল পুরোই তার কল্পনা। তো এরপর আমরা জ্যাককে সমুদ্রের পাশে একটা বাড়িতে দেখতে পাই। বাইরের আতঙ্ক সম্পর্কে জানার জন্য সে একটা কম্পিউটার নিয়ে চেক করতে বসেছে। হঠাৎ করেই সে আশেপাশে কিছু শব্দ শুনতে পায়। তখন সে ওখানে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা তার দিকে বন্দুক তাক করে আছে। এই মেয়েটার নাম জনি। মেয়েটা বিশ্বাস করতে পারছে না যে তার মতো জ্যাকও বেঁচে আছে। মেয়েটা ভেতরে আসার পরে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে আর দুইজন দুজনকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তো এরপরেই তারা বসে বসে নিজেদের এতদিনের অভিজ্ঞতার কথা বলতে শুরু করে। তারা যখন প্রথম জানতে পেরেছিল যে সে বাদে পুরো পৃথিবীতে মানুষ অদৃশ্য হয়ে গিয়েছে তখন তাদের অনুভূতি কেমন ছিল এই সব নিয়ে গল্প করতে শুরু করে। তো গল্প করতে করতে জনি নামের মেয়েটা সোফাতেই ঘুমিয়ে পড়ে। তো পরের দিন তারা জরুরি জিনিসপত্র ট্রাকে লোড করতে করতে নিজেদের মধ্যে অনেক রকমের কথা বলে। এরপর তারা একটা গাড়িতে উঠে পড়ে। জনি নিজেই গাড়ি ড্রাইভ করে, কেননা গতকাল রাতে জ্যাক ড্রিঙ্ক করার কারণে তার নেশা এখনো ঠিকমতো কাটেনি। এরপর তারা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখতে পায়। এরপর জ্যাক আর জনি রাতে থাকার জন্য একটা হোটেলে যায়। জ্যাক খাবার রান্না করার সময় দুজন মিলে অন্যান্য জীবিত লোকদের খুঁজে বের করার উপায় সম্পর্কে কথা বলে। তো পরের দিন সে জনির জন্য একটা গাড়ি খুঁজে বের করে আর তারপর তারা দুজন জীবিত মানুষদের খোঁজার উদ্দেশ্যে দুই দিকেই বেরিয়ে পড়ে। ওই দিন তাদের দুইজনেরই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় আর তাই তারা এই ব্যাপারটা নিয়ে রাতে নিজেদের মধ্যে কথাও বলে। তো পরের দিন ফোনের রিং বাজতেই জ্যাক ঘুম থেকে উঠে পড়ে। ফোন রিসিভ করার পর জনি তার সাথে এমন ভাবে কথা বলে যেন সে হোটেলে চাকরি করা একজন রিসিপশনিস্ট। তো এরপরে সে দরজা খুলে জ্যাককে ব্রেকফাস্ট এনে দেয়। এরপর তারা আবারও জীবিত মানুষ খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জনি যখন হসপিটালে খোঁজ করছিল তখন জ্যাক একটা সাইডে গাড়িটা পার্ক করে আর পৃথিবীতে যে পরিবর্তনগুলো হয়েছে সে সম্পর্কে কিছু কথা একটা রেকর্ডারে রেকর্ড করে। এরপরে জ্যাক যখন জনির কাছে যাচ্ছিল তখন সে কিছু রাস্তা বন্ধ দেখতে পায়। তারপর যখন সে গাড়িটা উল্টো দিকে নিয়ে আসে তখন হঠাৎ করে একটা ট্রাক তার রাস্তা বন্ধ করে দাঁড়ায়। যখন জ্যাক চেক করার জন্য ট্রাকের কাছে যায় তখন হঠাৎ করে একটা লোক মুখোশ পরে বন্দুক নিয়ে নিচে লাফিয়ে পড়ে। লোকটা জ্যাককে আটকে ফেলে। জ্যাক তাকে বলে যে সে একা, কিন্তু তখনই গাড়িতে থাকা রেডিওতে জনির কণ্ঠ শুনতে পায়। তো মুখোশ পরা এই লোকটার নাম এপি। এপি বুঝতে পারে যে জ্যাক তাকে মিথ্যা কথা বলছে। এরপর তারা দুইজন মিলে জনের সঙ্গে দেখা করতে যায়। জ্যাক যখন জনের সঙ্গে দেখা করে তখন এপি একটা জায়গায় লুকিয়ে পড়ে আর কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে আসে, কেননা তার মনে হয় যে এই দুজন তার কোনো ক্ষতি করবে না। তাই এপি তাদের কাছে যায় আর তাদেরকে জড়িয়ে ধরে। এরপরই আমরা দেখতে পাই তারা তিনজন মিলে গাড়িতে অনেক মজা করছে। তখন এপি তাদেরকে নিজের বন্ধুর সাথে মারামারির কথা বলে। সে বলে যে মারামারির এক পর্যায়ে তার আত্মাটা তার শরীর ছেড়ে দেয় আর আলোর দিকে ছুটতে শুরু করে, কিন্তু হঠাৎ করে আত্মাটা আবার তার শরীরে ফিরে আসে, সেই সাথে তার জ্ঞানও ফিরে আসে। তখন সে বোঝার চেষ্টা করে যে আসলে এতক্ষণ তার সাথে যা হচ্ছিল সেটা সত্যি নাকি তার কল্পনা। এদিকে ততক্ষণে তার বন্ধু মারা গিয়েছে। এই সব শুনে জনি বলে যে তার অনুভূতিটাও ঠিক এরকমই ছিল। এরপর জ্যাক তাদেরকে বলে যে সে যখন হোটেল রুমে ঘুম থেকে উঠেছিল তখন তার এমন মনে হয়েছিল যে সে যেন কোনো ঘুমের ওষুধের ডাবল ডোজ নিয়েছে। তারা প্রত্যেকেই মৃত্যুর কাছাকাছি যাওয়ার মতো অনুভূতি পেয়েছে। এরপর তারা একটা বড় হলে যায়। সেখানে গিয়ে এপি একটা পিয়ানো বাজাতে শুরু করে আর জ্যাক ও জনি সেই মিউজিকের সঙ্গে নাচতে শুরু করে। তো রাতে ঘুমানোর সময় হঠাৎ করে জনের ঘুম ভেঙে যায়। সে দেখে যে এপি তার রুমে নেই। জনি এপির খোঁজ করতে করতে একটা কবরস্থানে গিয়ে পৌঁছায়। সে দেখতে পায় যে এপি সেখানে গডের কাছে প্রার্থনা করছে। তো এটা দেখে জনি কোনো কথা না বলে আবারও তার রুমে
ফিরে আসে। এরপরেই আমরা দেখতে পাই যে পরের দিন জ্যাক বসে বসে সূর্যের গতিবিধি পর্যবেক্ষণ করছিল। সে বুঝতে পারে যে খুব দ্রুতই সূর্য টুকরো টুকরো হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় জনি আর এপি তখন জগিং করতে গিয়েছে। তখন জনি তার কাছে কথায় কথায় ফ্রেন্ডশিপ সম্পর্কে জানতে চায়, আর এপির কাছে জানতে চায় যে তার বন্ধু তাকে কেন মেরে ফেলতে চেয়েছিল। এপি বলে যে কেননা আমি তার ওয়াইফকে মেরে ফেলেছিলাম। তুমি এই কাজটা কেন করেছিলে? এপি বলে যে কারণ এটা খুবই দরকারি ছিল। তো এরপরে আমরা দেখতে পাই যে জ্যাক ওই জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য ট্রাকে জিনিসপত্র উঠাচ্ছে। সে জনিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু জনি তখনও এপির উপর অনেক রেগেছিল। এদিকে আবার জ্যাক আর এপির মধ্যে লিডার কে হবে এটা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। জ্যাক তখন তার গাড়ি নিয়ে রাগে রাগে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে এপি আবার ট্রাক নিয়ে তার পিছু করে। একটু পরে আবার জনি একটা গাড়ি নিয়ে তাদের পিছু করতে শুরু করে। তো এপি গাড়ি চালাতে চালাতে জ্যাকের রেকর্ডিং শুনতে থাকে, যেটাতে সূর্যের পরিবর্তনের কথা বলা আছে। এরপরে এপি তার গাড়ি নিয়ে জ্যাকের গাড়িতে ধাক্কা দেয়, আর তারপর তারা মারামারি করতে শুরু করে। তো এসব দেখে জনি এপির গাড়ি থেকে বন্দুক বের করে দুজনের পাশেই ফায়ার করে, যেন সে দুজনের মধ্যকার লড়াইটা থামাতে পারে। জ্যাক এপিকে বলে যে আমি জানতাম অপারেশন ফ্ল্যাশ লাইটে কিছু সমস্যা হয়েছে। তখন এপি বুঝতে পারে যে জ্যাক নিজেকে মারার চেষ্টা করছিল। এরপর যখন তারা তিনজন মিলে আবারও সামনের দিকে যাচ্ছিল, তখন জ্যাক বলে যে আমেরিকা ফ্ল্যাশ লাইট প্রজেক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে তাদেরকে নিষেধ করেছে। কিন্তু এপি এখন আর জ্যাকের কোনো কথাই ভরসা করতে পারে না, কেননা সে এত বড় একটা বিপদ তাদের দুজনের কাছ থেকেই লুকিয়ে রেখেছিল। এদিকে আমরা দেখতে পাই জ্যাক কম্পিউটারে কিছু ডেটা দেখছে। তখন সে জনিকে বলে যে কারণে লোকজন অদৃশ্য হয়ে গিয়েছে এই একই ঘটনা কাল সকাল 6টায় আবারও ঘটবে। তখনই আবার সেখানে হঠাৎ করে এক অদ্ভুত ঘটনা ঘটে। জনি সেখানে কিছুক্ষণের জন্য জ্যাক আর এপিকে দেখতে পায় না, কিন্তু অদ্ভুতভাবে আবার কিছুক্ষণ পরেই সবকিছু নর্মাল হয়ে যায়। তখন এপি তাদেরকে আরো একটা প্ল্যানের কথা বলে। এরপরে আমরা একটা গোডাউনের বড় দরজা ব্লাস্ট হতে দেখতে পাই। ওই গোডাউনের ভেতরে হাজার হাজার বারুদ ছিল, আর তারা সেই বারুদগুলো একটা ট্রাকে লোড করে। তারপরে ওই রাতে স্যাটেলাইট সেন্টারে যাওয়ার সময় জনি জ্যাককে এপির বন্ধু সম্পর্কে সত্যটা খুলে বলে। এপির বন্ধুর ওয়াইফ এপিকে ভালোবাসত, কিন্তু এপি তাতে রাজি না হয় তার বন্ধুর ওয়াইফ সুইসাইড করে। এই জন্যই তার বন্ধু এপিকেই অপরাধী ভাবত। এরপরে তারা দেখতে পায় যে একটা ট্রাকের জন্য রাস্তা বন্ধ হয়ে আছে। তখন জ্যাক তার ইনস্ট্রুমেন্টের সাহায্যে জানতে পারে যে রিসার্চ সেন্টারের টেম্পারেচার বেড়ে গিয়েছে, যেই কারণে ট্রাকের ভেতরে থাকা বারুদগুলো ফেটে যেতে পারে। এরপরে তারা তিনজন মিলে একটা জায়গায় দূর থেকে ওই রিসার্চ সেন্টারটাকে দেখতে থাকে। জ্যাক তাদেরকে বলে যে যেটার সাহায্যে আমরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে ট্রাকটাকে রিসার্চ সেন্টারের ভেতরেই পাঠাতে পারি। আর এই কথা বলেই জ্যাক সেখান থেকে বের হয়ে যায়। তো এর কিছুক্ষণ পরেই এপি আর জনি ট্রাকের আসার শব্দ শুনতে পায়, আর বাইরে গিয়ে দেখতে পায় যে জ্যাক ট্রাকটাকে রিসার্চ সেন্টারের দিকে নিয়ে যাচ্ছে। জ্যাক ট্রাকের সাথে রিসার্চ সেন্টারের কেবিনে পড়ে যায়, আর তখনই সে বোমাটা ব্লাস্ট করার জন্য সুইচটা প্রেস করে। আর ঠিক তখনই একটা বড় বিস্ফোরণ হয়। আর এরপরে আমরা দেখতে পাই যে লোকজন গায়েব হয়ে যাওয়ার সময় ঠিক কি ঘটে। তো গল্পের একদম শেষ পর্যায়ে আমরা জ্যাককে সমুদ্রের কিনারায় দেখতে পাই। সেই জায়গাটা অন্য সব জায়গা থেকে একটু আলাদা। আমরা আসলে কেউই জানি না যে জ্যাক কি মারা গিয়েছে নাকি সে এখন জান্নাতে আছে। আপনাদের কি মনে হয় জ্যাক কি আদৌ বেঁচে আছে? তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের গল্পটা এই পর্যন্তই থাক, আর এতক্ষণ কুহেলিকার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।